হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমএইচ এডু হাবে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে এই ভিডিওটা তোমরা যারা বর্তমানে পঞ্চম শ্রেণীতে পাঠরত তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ আজকে এই ভিডিওতে তোমাদের আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর দিকে লক্ষ্য রেখে আমাদের পরিবেশ বিষয়টি থেকে সম্পূর্ণ 30 নম্বরের একটি প্রশ্নপত্র উত্তরসহ আলোচনা করব। এই প্রশ্নপত্রটি তোমরা যদি ভালোভাবে দেখে যেতে পারো তাহলে আসন্ন পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ পরীক্ষায় তোমরা এমনই একটা প্রশ্নপত্র কিন্তু পাবে। তো আর কথা বাড়াবো না, একেবারে ভিডিওর মূল পর্বে চলে যাবো এবং একে একে প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব, সঙ্গে আমি কোশ্চেন প্যাটার্নও কিন্তু আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা আবেদন, যারা আমাদের চ্যানেল নতুন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। আর ভিডিওটা প্রথম থেকে শুরু করে একটু না কেটে কিন্তু দেখতে থাকবে, তাহলেই প্রত্যেকটা প্রশ্ন উত্তর সঠিকভাবেই তোমরা করতে পারবে। তো চলো আর কথা বাড়াবো না, একেবারে ভিডিওর মূল পর্বে চলে যাই এবং একে একে প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহ দেখে নিই। তো দেখতেই পাচ্ছ প্রশ্নপত্রের পেজে চলে এসেছি। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 পূর্ণমান 30, অর্থাৎ তোমাদের মোট 30 নম্বরের পরীক্ষা হবে। সময় কতক্ষণ দেওয়া থাকবে? সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 15 মিনিট। বিষয় আমাদের পরিবেশ, শ্রেণী পঞ্চম। তো প্রথমে তোমাদের কি থাকবে? প্রথমে তোমাদের সঠিক উত্তরটি নির্বাচন করো। মোট 4টি থাকবে। তো চলো একে একে সেই সঠিক উত্তর নির্বাচনগুলো দেখে নিই। প্রথম কয়েক দাগের প্রশ্নে কি আছে? বারুইপুর শহরটি দক্ষিণ 24 পরগনা, বীরভূম, পশ্চিম মেদিনীপুর জেলাতে অবস্থিত। তাহলে সঠিক উত্তর কি হবে? দক্ষিণ 24 পরগনা। তো চলে যাচ্ছি ক্ষয়ের দাগের প্রশ্নে। গঙ্গার বেশি চওড়া ধারটির নাম কি? ভাগীরথী, হুগলি না পদ্মা? উত্তর হবে পদ্মা। এবার চলে যাবো গয়ের দাগে। গাছের পাতা আমাদের কি দেয়? উত্তর হবে অক্সিজেন দেয়। এবং ঘয়ের দাগের প্রশ্ন কি আছে? লেজে ভর দিয়ে খানিকটা লাফাতে পারে। উত্তর হবে কি? উত্তর হবে চ্যাং মাছ। তাহলে এই ছিল 4টি এমসিকিউ। এরপরে আমরা চলে যাব ঠিক এবং ভুল নির্বাচন। দেখতে পাচ্ছ ঠিক এবং ভুলও তোমাদের মোট কটি দেওয়া থাকবে? 1 × 4, অর্থাৎ 4টি দেওয়া থাকবে। তো চলো একে একে প্রত্যেকটা ঠিক এবং ভুল নির্বাচন আমরা উত্তর সহ দেখে নিই। প্রথম প্রশ্ন কি আছে? গঙ্গা একটি নিত্যবহ নদী। হ্যাঁ, এটা একেবারেই সঠিক। গঙ্গা হলো একটি নিত্যবহ নদী, সারা বছরই গঙ্গাতে জল থাকে। ক্ষয়ের দাগের প্রশ্ন কি আছে? বাঁকুড়া জেলার ছৌ নাচ বিখ্যাত। এটা ভুল, কারণ পুরুলিয়া জেলার ছৌ নাচ কিন্তু বিখ্যাত। গ আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন মাস্টারদা সূর্য সেন। এটা হবে একটা ভুল উত্তর, কারণ আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তো চলে যাবো ঘয়ের দাগে। বেশি রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির উর্বরতা কমে যায়। একেবারে সঠিক উত্তর। তো এই ছিল 4টি ঠিক ভুল নির্বাচন। চলে যাব পরবর্তী প্রশ্নের ধরনে। বাম ও ডান দিকের স্তম্ভ মিলন। এখানেও তোমাদের কটা থাকবে? 4টি কিন্তু দেওয়া থাকবে। তো চলো দেখে নিই। প্রথমটা কি আছে? সম্পূর্ণ বক্সটা দেখে নিই। পদ্মা নদী সঙ্গে কি হবে? সি, অর্থাৎ একের সঙ্গে সি শিলাইদহ। 2 সিঙ্গালীলা পর্বতশ্রেণী। 2 থেকে কি হয়ে যাবে? দার্জিলিং। 3 বাঁশের কেল্লা কে বানিয়েছিল? তিতুমির, অর্থাৎ 3 থেকে ডি। এবং 4 টেরাকোটা থেকে হয়ে যাবে বিষ্ণুপুর। তো এই ছিল সম্পূর্ণ ছক। চলে যাব পরবর্তী শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণও তোমাদের 4টি দেওয়া থাকবে। দেখে নিই শূন্যস্থান পূরণগুলো। পৃথিবীর প্রায় সব সভ্যতাই ড্যাশ ধারে গড়ে উঠেছিল। উত্তর হবে নদীর ধারে। এই যে লাল যেগুলো দেওয়া আছে সেগুলোই কিন্তু শূন্যস্থানের উত্তর। দার্জিলিং জেলার মহালদিরাম পাহাড়ের পাগলাঝোরা এ মহানন্দার জন্ম। চলে যাব গয়ের দাগে। মানুষের স্বাস্থ্য একটি ড্যাশ। উত্তর হবে সম্পদ। ঘয়ের দাগে রেশম কীট পালনের জন্য তুঁত গাছের চাষ করা হয়। তো এই ছিল তোমাদের শূন্যস্থান পূরণ 4টি। পরবর্তীতে চলে যাব এসে কিউ, অর্থাৎ 2-1 কথায় উত্তর দাও। এখান থেকে তোমাদের 6টি দেওয়া থাকবে, করতে হবে কটা? 4টি। প্রথম প্রশ্ন কি আছে? আরামবাগ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হবে আরামবাগ শহরটি তারকেশ্বর নদীর তীরে অবস্থিত। ক্ষয়ের দিকে প্রশ্ন। মালদা জেলা কোন আমের জন্য বিখ্যাত? উত্তর হবে মালদা জেলা ফজলি আমের জন্য বিখ্যাত। চলে যাব গয়ের দাগে। কে ভারতের সংবিধান বানিয়েছিলেন? উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকর ভারতের সংবিধান রচনার প্রধান ভূমিকা পালন করেছিলেন। তিনি খসড়া কমিটির সভাপতি ছিলেন। চলে যাব পরবর্তী প্রশ্ন ঘয়ের দাগে। ডিভিসি এর পুরো কথাটির মানে কি? উত্তর হবে ডিভিসি এর পুরো কথা হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। চলে যাব উঁয়ার দাগে। ধান কাটা ঝাড়ার খুব আধুনিক যন্ত্রটির নাম কি? উত্তর হবে ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রটির নাম হলো হারভেস্টার। এই ছিল তোমাদের মোট 4 × 4, অর্থাৎ 16টা শর্ট প্রশ্ন। এরপরে আমরা চলে যাব 2-এর দাগের প্রশ্ন, যেখান থেকেও তোমাদের 2টি করতে হবে, দেওয়া থাকবে 4টি।
এগুলো কিন্তু 2 নম্বরের প্রশ্ন, 2 × 2 4 নাম্বার থাকবে। চলো এই সেই উত্তরগুলো এরপরে আমরা দেখে নিই। ম্যানগ্রোভ জাতীয় গাছ কাকে বলে? উত্তর হবে সমুদ্র উপকূলবর্তী লবণাক্ত ও কর্দমাক্ত মাটিতে যেসব উদ্ভিদ জন্মায় তাদের ম্যানগ্রোভ বা লবণাম্ব উদ্ভিদ বলে। এদের শ্বাসমূল ও ঠেসমূল থাকে, যেমন সুন্দরী, গরান, গেওয়া। চলে যাব ক্ষয়ের দাগে, অর্থাৎ পরবর্তী প্রশ্নে কাকে কেন গান্ধী বুড়ি বলা হতো? উত্তর হবে মেদিনীপুরের তমলুকের মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হতো, কারণ তিনি মহাত্মা গান্ধীর আদর্শে গভীরভাবে অনুপ্রাণিত হয়ে অহিংস পথে স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। চলে যাব গয়ের দাগের প্রশ্নে, স্কোয়াশ ফলটি দেখতে এবং খেতে কেমন? উত্তর হবে স্কোয়াশ ফলটি দেখতে অনেকটা পেঁপের মতো এবং খেতে অনেকটা চাল কুমড়ো বা পেঁপের মতো স্বাদযুক্ত। তো এই ছিল 2 দাগের প্রশ্ন। পরবর্তী 3 দাগের প্রশ্ন যাওয়ার আগে আমাদের কাছে একটা অনুরোধ, এখনো পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবে। তো চলো পরবর্তী 3 দাগের প্রশ্ন দেখে নিই, সেখান থেকেও তোমাদের দুটো লিখতে হবে। প্রথম প্রশ্নটা কি আছে? ইংরেজরা বাংলাকে 2 ভাগে ভাগ করতে চেয়েছিল কেন? উত্তর হবে ইংরেজরা হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে ভারতের স্বাধীনতা আন্দোলনকে দুর্বল করার উদ্দেশ্যে 1905 সালে বাংলাকে 2 ভাগ করতে চেয়েছিল। একে ভাগ করো ও শাসন করো নীতি বলা হয়, ডিভাইড অ্যান্ড রুল নীতি কিন্তু বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখে নেব, অরণ্য সপ্তাহ পালন করা হয় কেন? কবে সাধারণতন্ত্র দিবস পালন করা হয়? চলো উত্তরটা দেখে নিই। গাছপালা সংরক্ষণ, নতুন গাছ লাগানো এবং পরিবেশ রক্ষায় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর অরণ্য সপ্তাহ পালন করা হয়, সাধারণত জুলাই মাসে। প্রতি বছর 26শে জানুয়ারি আমাদের দেশে সাধারণতন্ত্র দিবস পালন করা হয়। তো এই ছিল আমাদের আজকের 3 নম্বরের প্রশ্ন। পরবর্তী প্রশ্নটা দেখে নেব, শেষ প্রশ্ন, সবুজ বিপ্লব কি? আগে কীটনাশক হিসেবে কি ব্যবহার করা হতো? উত্তর হবে কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি, উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যাপক ব্যবহারের ফলে কৃষিজ উৎপাদনের যে বিপুল বৃদ্ধি ঘটে তাকে সবুজ বিপ্লব বলে। আগে কীটনাশক হিসেবে নিম পাতা, নিমের খোল, ছাই ইত্যাদি প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হতো। তো এই ছিল আজকে তোমাদের সম্পূর্ণ 30 নম্বরের একটি প্রশ্নপত্র, যেটাকে আমি উত্তর সহ আলোচনা করলাম। আশা করছি এই প্রশ্ন উত্তরটা তোমরা যদি ভালোভাবে দেখে যেতে পারো তাহলে আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ বিষয় থেকে তোমরা এমনই একটা প্রশ্ন কিন্তু দেখতে পাবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের অত্যন্ত উপকারে আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে এবং এমনই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।